রাতুল ছোট্ট, বয়স হলো 13 বছর। মানে এটা আসলে এটা বাপের একটাই ছেলে, ভর্তি হলো, গুলি লাগছে, চোখে দেখতে পারে, অন্ধ অন্ধ হয়ে গিয়েছে, কিন্তু বেঁচে ছিল। আমরা অপারেশন করলাম, একদম ভালো হয়ে গেল। আইসিইউতে ছিল দীর্ঘ সময়। তো আমরা ছুটি দিব, এই মুহূর্তে ট্রাকোস্টমি টিপ করা ছিল। 45 দিনের মাথায় জাস্ট ফজরের নামাজের আগে আমাকে ফোন করলো যে স্যার রাতুল নাই, বুলেট লেগে মাথা খুলে উড়ে গেছে, শুধু মগজগুলো পড়তেছে, কেউ মগজ নিয়ে আসছে হাতে করে। বাবা তার ছেলে মগজ নিয়ে আসছে যে স্যার পারবেন, এই মগজ তো পড়ে গেছে, একটু বাঁচান। অলরেডি স্পট ডেথ, আগেই মারা গেছে, শুধু অ্যাম্বুলেন্স করে নিয়ে আসছে। এরকম 4জন স্পট ডেথ। আর যারা গুলিবিদ্ধ ছিল অধিকাংশ বুকে গুলিবিদ্ধ, চোখে গুলিবিদ্ধ, ঘাড়ে গুলিবিদ্ধ, গুলি ঢুকছে, বের হয়ে চলে গেছে। 14 বছরের একটা বাচ্চা, সে বলল স্যার দ্রুত অপারেশন করে দেন, আমাকে আবার যেতে হবে। ফাইন, তুমি তো অসুস্থ। না স্যার, আমাকে দ্রুত, আমাকে এখন সেলে করে, আমি আবার যাব, আমি আবার মাঠে যাব, আমি আবার পুলিশের গুলির সামনে কত গুলি করতে পারে আমি দেখবো। নিজ হাতে মিনিমাম 30 থেকে 40টা বুলেট বের করেছি, 30 থেকে 40টা বুলেট, নর্মাল বুলেট না, লম্বা, এত বড় লম্বা লম্বা। আমাকে টাইম থেকে বললো যে এগুলো আসলে স্নাইপার থেকে, এবং এগুলো লেথাল, এগুলো আসলে যুদ্ধে ব্যবহার করা হয়। এই যে কত এখনো আমার আন্ডারে 928 নম্বর কেবিনে একজন যোদ্ধা এখনো ভর্তি আছে। কি অবস্থা? গুলি লেগে তার খুলিটা উড়ে গিয়েছিল, খুলি নাই, সে খুলি আমরা আর্টিফিশিয়াল খুলি লাগাই দিয়ে পেশেন্ট সুস্থ, আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু তার নর্মাল খুলি নাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্যানভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন লাল জুলাইয়ের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম টুটুল। আমরা কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ করেছি, আমরা লিখেছি, আমরা শেয়ার করেছি, কেউ ছিলাম রাজপথে। আবার আমাদের মনে আছে রিকশাওয়ালা, ওনারাও আমাদের জন্য যুদ্ধ করেছেন। এই যুদ্ধে সামিল ছিল না কে বলেন? এই যুদ্ধে শহীদ হয়েছে ছোট্ট শিশু, এই যুদ্ধে সামিল ছিলেন চিকিৎসকগণ। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের সহযোগী অধ্যাপক জনাব ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান। স্যার, আপনাকে প্রথমেই অভিবাদন জানাই, সংগ্রামী সালাম জানাচ্ছি। ধন্যবাদ। প্রথম একদম আমি জানতে চাচ্ছি যে ওই সময়ে ঠিক এই আন্দোলনে আহত হয়েছেন এরকম প্রথম যে পেশেন্ট আপনার কাছে আসলো, সেই অভিজ্ঞতাটুকু যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন, তারপরে আমরা এক এক করে, এবং সেদিন কেমন লাগছিল আসলে? এটা আসলে ভাষায় বলা যাবে না, আমি বাস্তবে যখন আপনাকে একটু বললেই আপনি বুঝতে পারবেন। আব্বা অসুস্থ ছিল, আব্বা ছিল আইসিইউতে ওই সময়ে। হ্যাঁ, জীবন মরণ লড়াই, আব্বা আইসিইউতে ছটফট করছেন। এরই মধ্যে আমি শুনতে পেলাম যে পূর্বাঞ্চল থেকে আহত অবস্থায় যে কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদকে ভর্তি করা হয়েছে গণস্বাস্থ্যে। আচ্ছা। তো আমি একটু ইন্টারেস্ট হয়ে তাকে, কেউ যেহেতু যাচ্ছে না, খোঁজ খবর নিলাম যে কেউ যাচ্ছে না দেখতে, আমি দেখতে গেলাম। তো এখানে অনেক ঘটনা আছে, আমি তাকে দেখতে গেলাম। দেখতে যাওয়ার পরে তার কাছে শুনলাম, তাকে কিছু উপদেশ দিলাম। সেখানে আমি তাকে একটা লিফলেটও দিয়েছিলাম। নাহিদ এবং তার ওয়াইফ ছিল, আর তাদের সাথে কেউ ছিল না। তো আমি ওখানকার ডাক্তারের পারমিশন নিলাম, নিয়ে দেখতে গেলাম। আপনি নিজে গেলেন? আমি নিজেই গেলাম। এবং আপনি জানতেন যে এই জন্য আপনাকেও তো ঝামেলায় পড়তে হবে। রাইট, এটা আমি জেনেই গেলাম যে এটা আসলে মানে ঝামেলায় আমাকে পড়তে হবে, আমি বড় ধরনের ঝামেলায় পড়তে পারি, এই রিস্ক নিয়ে আমি গেলাম। আচ্ছা। তো যাওয়ার পর তার সাথে দীর্ঘ সময় কথা হলো। তো আমি দেখে মনে হলো যে অবস্থা একটু বিমর্ষ, একটু হতবিম্ব হয়ে গেছে। তোমরা এখানে হয়তো বন্দি আছো, তোমাকে হয়তো এখানে আহত করে এখানে তুমি একাকিত্ব বোধ করছো, কিন্তু তুমি একা নয়। সারা বাংলার মানুষ, 100 কোটি মানুষ তোমার পাশে আছে। এই অদম্য হারাবা না, এই সাহস রাখবা, ইনশাল্লাহ বিজয় আসবেই। এটা বলার পরপরই তো আমি তো চলে আসলাম। ঠিক 18-19 তারিখের দিকে দিন যতই যাচ্ছে ততই আরও আন্দোলন জোরালো হচ্ছে। তো সবচেয়ে বেশি যে জিনিসটা আমার কাছে এখনো মনে পড়ে, ম্যাসাকার হয়েছে আসলে
জুলাইয়ের শেষের দিকে। মানে তখন আপনি পেশেন্ট পাচ্ছিলেন তখন বেশি? হঠাৎ করে আমি কেবিনেই ছিলাম, হঠাৎ করে বললো যে 8-10 জন পেশেন্ট একেবারে গুলিবিদ্ধ অবস্থায়। এটা মনে হয় 25 তারিখে 25 তারিখের পরে, জি, 25 তারিখের পরে। আব্বা তখন আইসিইউতে, আমি তো হসপিটালেই, মানে আপনার আব্বা হচ্ছে তখন আইসিইউতে। আর আপনি সেবা দিচ্ছেন হচ্ছে। আমি সেবা দিচ্ছি এবং আমি আব্বার মানে যে কেবিনে ভর্তি ছিল সেই কেবিনে অবস্থান করছি। জি। তো আমাকে ইনফরমেশন দেওয়া হলো যে 7-8 জন পেশেন্ট গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হয়েছে। আমি ওটিতে যাই, দেখলাম যে তাকানোর মতো না, টার্গেট করে গুলি করা হয়েছে তাদেরকে। কারো বুকে গুলি, কারো মাথায় গুলি। আহা। তাদেরকে এমনভাবে গুলি করা হয়েছে, পাগুলোতে মনে হচ্ছে পাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পা থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। 4-5টা অপারেশন থিয়েটার, 2 জন ডাক্তার আসলো, আমি ছিলাম, ওটি বয় ছিল, এদেরকে নিয়ে কোনোভাবে ম্যানেজ করলাম। মানে এটা না দেখলে, রক্ত ঝরছে, না এটা রক্ত ঝরছে, মানে কাতরাচ্ছে, আহা। মানে কিভাবে ম্যানেজ করবো এত পেশেন্ট? সব ইয়াং বয়, সব ইয়াং, একেবারে 18, 19, 20, 22 এর মধ্যেই। তো যাই হোক, কোনোভাবে ম্যানেজ করলাম। কিন্তু কিছুক্ষণ পরেই শুনতে পেলাম যে না, পুলিশ এখানে আসতেছে। কি করব? ওদেরকে অ্যাডমিশন ভর্তি দিছি, উপায় তো নাই। তো টেকনিক্যালি মাথায় বুদ্ধি আসলো যে না, ওদের কেমনভাবে মানে ফাইল খুঁজতেছে। তো আমি মানে তাড়াতাড়ি করে আমাদের মেডিকেল অফিসার এবং অ্যাডমিনকে বলে দিলাম যে আপনার নামগুলো চেঞ্জ করে দেন, পেশেন্টের নাম চেঞ্জ করে দেবেন, সাথে সাথে ওদের কী কারণে আহত হয়েছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হিসেবে চালায় দেন। তো সেদিনের মধ্যে সেদিন এভাবেই বেঁচে গেলাম। পুলিশ আসছে কিন্তু খুঁজে পায়নি, এবং সেভাবেই হিস্ট্রিটা চেঞ্জ করে দিলেন। হিস্ট্রিটা একটু চেঞ্জ করে দিলাম, যেটা রোড নাম ট্রাফিক চেঞ্জ এন্ড নাম চেঞ্জ চেঞ্জ করে, এবং হিস্ট্রি চেঞ্জ, যাতে করে হিস্ট্রি চেক করলে এরকম কোনো হিস্ট্রি চেক পেশেন্ট করলে তারা না পায়। পায়। কতটা বিভৎস হতে পারে যে তারাই গুলি করলো এবং চিকিৎসাটা পর্যন্ত নিতে দেওয়া যাবে না, নিতে দেওয়া যাবে না। এবং স্পষ্ট এবং তারা যারা বলে গেল, চিকিৎসা দিবে জি, তারাও তারা তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। ওরা স্পষ্ট মাত্রায় বলে গেল যে যারা এখানে যদি আপনারা কোনো পেশেন্টকে ভর্তি দেন এবং চিকিৎসা দেন, তাহলে আপনাদের হসপিটাল টিকবে না। আচ্ছা, এই ছিল মানে সেদিনের অবস্থা। আর সবচেয়ে বেশি, যদি আপনি বলেন যে সবচেয়ে বেশি ম্যাসাকার হয়েছে হলো 4 তারিখের দিকে, 5 তারিখের আগের দিন। 5 তারিখ আগের দিন। জি। সেদিন নিউরোসায়েন্সে আমি ছিলাম। জাস্ট 9টা-10টার দিকে আসা শুরু করলো, মানে আসছেই আর আসছে আর আসছে, এবং 5 তারিখ 12টা-1টা পর্যন্ত। রাতেও আসছে প্রচুর, কিন্তু এই সংখ্যাটা বিশেষ করে 5 তারিখে 2টা-3টা থেকে, মানে সকাল থেকে দুপুর 3টা-4টা পর্যন্ত সংখ্যা ছিল অনেক বেশি। এবং 4 তারিখ শুধু গুলিবিদ্ধ আমার চোখের সামনে 3-4 জন পেশেন্টের জি মাথায় এমনভাবে গুলিবিদ্ধ, আমার মনে হয় না যে যুদ্ধেও এরকম, মানে গুলি লেগে, বুলেট লেগে মাথা খুলি উড়ে গেছে। উফ। শুধু মগজগুলো পড়তেছে, কেউ মগজ নিয়ে আসছে হাতে করে। বাবা তার ছেলে মগজ নিয়ে আসছে যে স্যার পারবেন, মগজ তো পড়ে গেছে, একটু বাঁচান। অলরেডি স্পট ডেথ, আগেই মারা গেছে, শুধু অ্যাম্বুলেন্স করে নিয়ে আসছে। এরকম 4 জন স্পট ডেথ। আর যারা গুলিবিদ্ধ ছিল অধিকাংশই বুকে গুলিবিদ্ধ, চোখে গুলিবিদ্ধ, ঘাড়ে গুলিবিদ্ধ, গুলি ঢুকছে, বের হয়ে চলে গেছে। মানে এটা আমার জীবনে, আমি জানি না যে এরকম কেউ দেখছে ডাক্তারি জীবনে। মানে এটা আসলে বলা যায় না, মানে এটা ভাষায় বলতে পারবো না। একদম ডাক্তার হিসেবে, এবং যারা ওখানে ছিল সবাই অবাক, কারা গুলি করতেছে, কেন গুলি করতেছে। মানে নর্মালি আপনারা যে জিনিসগুলো অনেক সময় ফেস করেন সেটি হচ্ছে যে দুই পক্ষের মারামারি লাগে, হাত পা কেটে যায়, মাথা ফেটে যায়, বড় জোর এই ধরনের ম্যাসাকারগুলোই আপনারা দেখেন, হ্যাঁ, যে আহত রোগীগুলো এরকমটা হয়। ঠিক গুলিবিদ্ধ এবং বিভৎসভাবে গুলি করা হয়েছে যেটা আপনি বললেন। বিভৎস মানে এর বিভৎসতার ব্যাখ্যা করা যাবে না। মানে গুলি করছে, গুলি করে মাথার খুলি উড়ে গেছে, মগজ পড়তেছে, টপ টপ করে মগজ গলে গলে পড়তেছে, সেই অবস্থায় রোগী আসতেছে। আল্লাহ। মানে আমরা খুলেতে পারছি না। 8টা-10টা অপারেশন থিয়েটার সবগুলোই খোলা, সমস্ত ডাক্তার, মানে মোটামুটি অধিকাংশ ডাক্তারই মানে ব্যস্ত, মানে চিকিৎসা দিচ্ছে, কিন্তু তাও আমরা কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না। এত ম্যাসাকার, মানে মনে হয় না যে মানে একটা স্বাধীন দেশে জনগণের উপর, নিরস্ত্র ছাত্র জনতার উপর এভাবে কিভাবে গুলি চালায়।
জাতি হিসেবে আমাদের আসলে জানা নাই, কারণ আপনারা সবচেয়ে বড় কাজটাই করেছেন, মানুষ বাঁচানোর কাজটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে চেষ্টা করেছেন। ওই যে বললেন যে একজন বাবা মানে খুলি হাতে নিয়ে এসে বলেছে যে আমার সন্তানটাকে বাঁচান। আচ্ছা, মানে মানে এটা আসলে মানে এই দৃশ্যপট আপনারা সামনে থেকে দেখেছেন। আর আমরা অন্য গল্পগুলো যেমন শুনেছি যে এই অবস্থাতেও বিভিন্ন জায়গায় তাদেরকে হসপিটাল পর্যন্ত যেন পৌঁছাতে না পারে, এদের মৃত্যুই যেন হয়, এভাবেই যেন মরে যায়, শেষ হয়ে যায়, সেজন্য আবার সব ধরনের প্রতিবন্ধকতা রাস্তার মধ্যে ছিল। না, এটা তো আমরা একদম আমাদের মানে একদম আমরা বাস্তব দেখেছি যে নিউরোসায়েন্সে প্রচুর পেশেন্ট আশেপাশে হসপিটালগুলো ছিল, নাম বললে বুঝতে পারবো, সর্দি ছিল, নিটোর ছিল, ওরা মানে যেতেই দেয় নাই, ওরা আমাদের এখানে চলে আসে। তা আমরা জিজ্ঞেস করতাম যে আপনারা তো পাশে হসপিটাল আছে আরো সরোয়ার্দিতে, স্যার যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, ওখানে ঢুকতে দিচ্ছে না। আমরা শুনতেছি শুধু নিউরোসায়েন্সে, ওই মুহূর্তে নিউরোসায়েন্সে আমরা মানে কি সর্বাত্মক সহযোগিতা করেছি এবং আমরা চিকিৎসা। আমি একটু দর্শকের সঙ্গে একটু কথা বলি যে প্রিয় দর্শক, আসলে আপনার সঙ্গে যখন অন্যায় হয় আপনি সেটা কি আপনার সমাজে বলবেন না, তাই বলে কি আপনি মেরে ফেলবেন? এই বলার অধিকার কি কারো নাই? তাই বলে কি গুলি করবেন, এভাবে শেষ করে দিবেন সবকিছু? লাল জুলাইয়ের গল্পে আমরা আমাদের সাথে পেয়েছি ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান স্যারকে। তার নিজের সেই সময়ের অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করছেন। আমি নিজ হাতে মিনিমাম 30 থেকে 40টা বুলেট বের করেছি, 30 থেকে 40টা বুলেট। এই বুলেটগুলো আমি ট্রাইব্যুনালে দিয়েছি, জি, ট্রাইব্যুনালে আমি দিয়েছি। কিছু বুলেট লস হয়ে গিয়েছে, হয়তো পাওয়া যায়নি, সিস্টেম প্রিজার্ভ করতে পারেনি। অনেক বুলেট মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি বুলেটগুলো দিয়ে দিয়েছি ট্রাইব্যুনাল। সেই বুলেটগুলো নর্মাল বুলেট না, লম্বা, এত বড় লম্বা লম্বা। আমাকে ট্রাইব্যুনাল থেকে বললো যে এগুলো আসলে স্নাইপার থেকে, এবং এগুলো লেথাল, এগুলো আসলে যুদ্ধে ব্যবহার করা হয়, এগুলো কখনোই একটা মাথায় লাগলে পুরো খুলি উড়ে যাবে। তো এরকম ভাবে আমি নিজেই, আমাদের যারা সহকর্মী ছিল এরাও প্রায় 4টা-5টা করে সবাই মানে মাথা থেকে এখন পর্যন্ত, এই যে গত এখনো আমার আন্ডারে 928 নম্বর কেবিনে একজন যোদ্ধা এখনো ভর্তি আছে। কি অবস্থা? গুলি লেগে তার খুলিটা উড়ে গিয়েছিল, খুলি নাই, সে খুলি আমরা আর্টিফিশিয়াল খুলি লাগাই দিয়ে পেশেন্ট সুস্থ, আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু তার নর্মাল খুলি নাই, এখনো সে কাতরাচ্ছে। আমাদের নিউরোসায়েন্সে প্রায় 755 জনের চিকিৎসা আমরা দিয়েছি, এখানে শহীদ হয়েছে প্রায় 32 জন। আমরা বিদেশে পাঠিয়েছি 7 জন। খুব কাছের কোন রোগী এরকম ছিল যার পেছনে অনেক সময় দিয়েছেন, জি, শেষ পর্যন্ত আর বাঁচাতে পারেনি। রাতুল নামে একজন ছেলে, বগুড়ায়, আমি তো জানাজাও পড়েছি। রাতুল ছোট্ট, বয়স হলো 13 বছর। মানে এটা আসলে এটা বাপের একটাই ছেলে, ভর্তি হলো, গুলি লাগছে, চোখে দেখতে পারে, অন্ধ হয়ে গিয়েছে, কিন্তু বেঁচে ছিল। আমরা অপারেশন করলাম, একদম ভালো হয়ে গেল, আইসিইউতে ছিল দীর্ঘ সময়। তো আমরা ছুটি দিব, এই মুহূর্তে ট্রাকোস্টমি টিপ করা ছিল 45 দিনের মাথায়। মানে এত মিষ্টি একটা বাচ্চা ছিল, আমি ছবি ভিডিও আপনাদেরকে দেখাবো। আমরা একটু দর্শকদেরকে দেখাই রাতুলের ছবি আর ভিডিও স্যারের কাছে যেটা আছে, আমরা একটু দেখি আর গল্প করি। সে রাতুল বারবার বলতো যে স্যার আমি তো সুস্থ হয়ে গেছি, এখন বাসায় যাব, কিন্তু 45 দিনের মাথায় আমরা যে ট্রাকিওস্টমি টিউব ব্লক করে দিলাম, মানে খুলে দিলাম, আমরা ক্লোজ করে দিলাম, সুস্থ। হঠাৎ করেই জাস্ট ফজরের নামাজের আগে আমাকে ফোন করলো যে স্যার রাতুল নাই। মানে এটা আসলে আমি মেনে নিতে পারছিলাম না। আমি যা দেখলাম আসলেই সে নাই। তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে নিয়ে যাওয়া হলো, আমরা সর্বোচ্চ চেষ্টা করলাম, কিন্তু না, রাতুল আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আমি তার মাকে জিজ্ঞেস করলাম, তার মা বলতেছে স্যার রাতুল তো চলে গেল, আমার একটা অনুরোধ হলো আপনি জানাজা নামাজ পড়াবেন। রাতুলের মা আপনাকে? রাতুলের মা আমাকে আপনি জানাজা নামাজ পড়াবেন। আমি অবাক হলাম, মানে এতটাই ভালোবাসতো। যাই হোক, আমি মাঝে মাঝে অভ্যাস আছে নামাজ পড়ানোর, জানাজার নামাজ, আব্বারও জানাজার নামাজ আমি পড়েছি। তখন শহীদ মিনারে নিয়ে আসলাম,
নিয়ে এসে রাতুলের জানাজা পড়ালাম। এই জিনিসটা আমি আসলে ভুলতে পারি না। আরেকজন হচ্ছে কাজল নামে একজন ছেলে, হয়তো আপনার মিডিয়ায় দেখছেন, কাজল, সেও আমার আন্ডারে দীর্ঘ সময় ভর্তি ছিল। তারও মাথায় গুলি লেগে খুলি উড়ে গিয়েছিল। আমরা আর্টিফিশিয়াল খুলি দিয়ে তার মাথাটা যে অপারেশন করে দিয়েছি। অনেক কমপ্লিকেশন ছিল, এক পর্যায়ে আমরা তাকে দেশে বাইরে পাঠিয়েছি, আলহামদুলিল্লাহ এখন সে একেবারে সুস্থ। তো আমরা এ যাবৎ প্রায় 7 জন বাইরে পাঠিয়েছি, সবগুলি অনেকটাই স্বস্তির দিকে। কিন্তু রাতুলের কথাটা ভুলতে পারি না। ছোট্ট বাচ্চা, 13 বছরের বয়স, কী দোষ করেছিল? এমনভাবে গুলি তাকে করা হয়েছে, দুটো চোখ ব্লাইন্ড, টোটালি অন্ধ হয়ে গেছে। মানে বেঁচে থাকলেও অন্তত মানে হাস্যজ্জ্বল একটা বাচ্চা ছিল, কিন্তু ব্লাইন্ড থাকতো, অন্ধ অবস্থায় তাকে হয়তো বেঁচে থাকতে হইতো। আল্লাহ তো সেই জন্য তার মায়ের বুকে সেটাই আল্লাহ হয়তো এভাবে কবুল করেছেন তাকে। সে রাতুলের কথা আসলে বলতে পারি না। এই জন্য লাল জুলাই আসলে গল্প না, এটা একটা বাস্তব, এটা একটা একেবারেই মানে বাস্তব যে জিনিসগুলো, এটাই লাল গোলাপ কোনো গল্পের ঘটনা না, এটা একটা বাস্তবতা। আমি জানি না এটা নিয়ে কেন বিতর্ক করে মানুষ এত অকৃতজ্ঞ, আমার আসলে ভাষা বলে নেই। যারা জড়িত, যারা মাঠে ছিল, যারা দেখেছে, যারা ঘটনাগুলো একটু ভিডিওগুলো যদি উল্টে তারপরেও, তাহলে তো জিনিসটা ক্লিয়ার হয়ে যায় তার কাছে। কেন এটা নিয়ে বিতর্ক করে? এটা তো প্রশ্নে বিতর্কের ঊর্ধ্বে। এটা এর উপরেই তো আসলে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমাদের সার্বভৌমত্ব রক্ষা, আমাদের ছাত্র সমাজকে রক্ষা, আমাদের দেশকে রক্ষার জন্য এটা একটা জরুরি ছিল, এবং এটা সময়ের দাবি ছিল। এবং এই জুলাইকে ভুলে গেলে আসলে আমরা আসলে মানুষ থাকবো না, আমরা অমানুষ হয়ে যাব, সত্যি কথা। এত কষ্ট করবার পরে, এবং 5 তারিখেও যেটা বলছিলেন যে পেশেন্ট প্রচুর আসছিল সেই দিনটায়, অনেক পেশেন্ট তখন ছিল। 5 তারিখে না তো, কাতরাচ্ছিল, এখনো ওখানে গুলি, প্রচুর পেশেন্ট যারা হয়তো অনেক জায়গায় প্রপার ট্রিটমেন্ট নিতে পারে নাই। আমরা চেষ্টা করেছি, গভর্নমেন্টও সহযোগিতা করেছে, সর্বাত্মক সহযোগিতা করছে গভর্নমেন্ট তাদের ক্ষেত্রে, এবং তাদের বিদেশে পাঠানোর ক্ষেত্রেও সহযোগিতা করছে। কিন্তু এখনও যারা গ্রামে গঞ্জে জানে না, এখনও গুলি নিয়ে আসে, চোখে গুলি নিয়ে। আজকেও তো 2টা পেশেন্ট দেখেছি, মানে বিশেষ করে পিলেটগুলো, রাবার পিলেট না এগুলো, কিন্তু একেবারে মেটালিক পিলেট। আচ্ছা, মেটালিক পিলেট, অনেকে বলে রাবার পিলেট, নো, মেটালিক পিলেট দিয়ে গুলি করে, তাতে কারো চোখ এখনও চোখে দেখে না অনেকে, এবার মাথায় পিলেট নিয়ে লাইফ লিড করছে, ঘুরে বেড়াচ্ছে। স্যার কিন্তু এটা বললেন যে এগুলো আসলে রাবার পিলেট নয়, যেটা অনেক সময় বিষয়টাকে নর্মালাইজ করবার জন্য অনেকে বলে থাকেন। এটা কিন্তু মেটাল পিলেট, এবং এটা শরীরে বহন করে একটা মানুষ সুস্থ না, খুব সুস্থ লাইফ লিড করতে পারবে না সে। তার এটাকে বার্নিং সেন্সেশন হয়, সারাক্ষণ পেইন হয়, আর মেন্টাল ট্রমা তো আছে। সর্বসাকুলে 5 তারিখের ওই দিনটায় তো ব্যস্ত ছিলেন অনেক। তারপরেও যখন শুনলেন যে হাসিনা পালিয়েছে, হাসপাতালে আপনারা যারা এই যুদ্ধটাকে আপনাদের জায়গা থেকে চালিয়ে গেলেন এতদিন, সেই মানুষগুলোর মানসিক অবস্থাটা কেমন ছিল? আর ঠিক এতদিন পরে, জুলাইয়ের 1টা বছর পরে আবার নতুন করে জুলাই এসেছে, যখন আমরা এই ভিডিওটা ধারণ করছি, এই সময়টায় প্রাপ্তির জায়গা থেকে আপনার অনেক প্রাপ্তি আছে স্যার, এটা বলার অপেক্ষা রাখে না। আমি অন্ততপক্ষে বলি যে আপনি এই মানুষগুলোর সঙ্গে ছিলেন, সঙ্গ দিতে পেরেছেন, টেকনিক্যালি হোক, যেভাবেই হোক বাঁচাবার জন্য চেষ্টা করেছেন, আল্লাহর উপর ভরসা করে, নিজের উপরে প্রেশার নিয়েছেন। আপনার উপরে, আপনার ফ্যামিলির উপরে অনেক বিপদ আসতে পারতো, সব কিছুই হতে পারতো। আপনাদের পুরো টিমটাও অনেকেই কাজ করেছে সেই জায়গা থেকে। তো আমার মনে হয় যে সেই স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে প্রাপ্তিটা নেহায়েত কম নয়। কারণ যখন শেষ পর্যন্ত 5 তারিখে শুনলেন যে হাসিনা পালিয়েছে, পেশেন্টদের অবস্থাটা তখন কেমন ছিল? খুব কাছ থেকে দেখেছেন। খুবই একটা বাস্তব এবং সময়োপযোগী কোশ্চেন। 5 তারিখ দুটো সেগমেন্ট, একটা হচ্ছে 5 তারিখের যে ফিলিংসটা, আর একটা হচ্ছে 1 বছর পর, একটা 1 বছর পরে আমাদের অবস্থানটা, আমাদের প্রত্যাশাটা। 5 তারিখের পরে আমি দেখেছি যে পেশেন্টগুলো ভর্তি ছিল, চিকিৎসা দেওয়া হচ্ছে, বুকে গুলি, মাথায় গুলি, চোখে গুলি, পায়ে গুলি, প্রচণ্ড ব্যথা। যখন শুনল যে দেশ স্বাধীন, যখন শুনল ফ্যাসিস্ট পলায়ন করেছে, এদের যে ফিলিংস, মনে আমরা পেইন কিলার দিয়েও সত্যি কথা এই ফিলিংস নিয়ে আসতে পারবো না।
পেইন কিলার দিয়ে মানে ব্যথা চলে গেলে যে আনন্দ ফিল করবে বা মানুষ একটা ফিল করে, বেটার ফিল করে, তার থেকেও বেটার ফিল, এটা বড় ধরনের তাদের পেইন কিলার ছিল। উনি যে অর্ধেক সুস্থ হয়ে গেল, সুস্থ একদম, বলতে স্যার আমার ব্যথাই নাই, আমার মনে হচ্ছে এখন রাস্তায় যাবো না। রাস্তায় যাওয়া যাবে না, আপনি চিকিৎসা হচ্ছে না স্যার, আমি রাস্তায় যাবো স্যার, তাও আমি মানে করবো, এখন একদম আমরা স্বাধীন দেশে, স্বাধীন হয়ে গেছে দেশ, আমরা একটু দেখতে চাই, এই ধরনের ফিলিংস ছিল। কিন্তু কেন জানি না আমরা এতটাই বেশি ইতিহাস ভুলে যাই, কেন এত ইতিহাস ভুলে যাই আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমার মনে হয় যে ইতিহাস থেকে শিক্ষা নিতে বলে। যারা ইতিহাস ভুলে যায় তারাই কিন্তু সাফার করে। আমরা দেখেছি যে আমরা যদি মানে সব ঘটনা, ইভেন কোরআনেও কিন্তু ইতিহাস আছে, ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি না। আমাদের হিউম্যান একটা চরিত্র হলে ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি না, যার ফলে আমরা সাফার করি। এত 1975-এর ইতিহাস, 96-এর ইতিহাস, 2009 থেকে 2024-এর ইতিহাস আবার ভুলে গেলাম। জি, কিভাবে? অবাক লাগে আবার। আমরা যদি এই জায়গাটাতে একসাথে না থাকতে পারি, আবার যদি ভুলে যাই, তাহলে আমার কাছে মনে হয়েছে এমন বিপদ আসবে আর পসিবল আমার এখান থেকে আসলে বের হওয়ার কোনো সৃষ্টিকর্তা হয়তো বা সে মুখ ফিরিয়ে নিতে পারেন আমাদের দিক থেকে। তাই হবে, এবং তাই হবে। আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলছেন? আমি অভিজ্ঞতা না, আমি আপনার বাস্তব, মানে আপনি বাস্তব চিত্রটাই তো জানেন, বলতেছি, যেটা সত্য ঘটনা বলি, যেটা হয়তো আপনারা মানে আমি যে আপনারা যদি কোরআন শরীফের ছোট্ট একটা ঘটনা বলি। জি, ফেরাউন প্রচণ্ড অত্যাচার করছিল মুসা আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায় বনি ইসরায়েলকে। তো খুব ওরা আল্লাহর কাছে মানে প্রার্থনা করলো, কিভাবে আল্লাহ আমাদেরকে মুক্তি দেন ফেরাউনের অত্যাচার থেকে। আল্লাহ তাদেরকে মুক্তি দিল। ফেরাউন লোহিত সাগরে ডুবে মরল। মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় সাগর থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দিল। মুক্তি দেওয়ার বেশি সময় যায়নি, আল্লাহ একটা অর্ডার করলো মুসাকে এবং তার বনি ইসরায়েলকে, সম্প্রদায়কে। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন অর্ডারটা ছিল যে আপনারা মসজিদুল আকসাতে যান, সেটাকে বিজয় মানে অর্জন করেন, সেটাকে আপনারা দখল করেন, কিন্তু না, বনি ইসরায়েলে কী করলো? বেঁকে বসলো। তারা বললো, মুসা তুমি এবং তোমার আল্লাহ যাও, আমরা এখানে বসলাম। মুসার কথা শুনলো না, দ্যাট মিনস আল্লাহর অর্ডারটা শুনলো না। তারপরে কি হয়েছিল আপনারা অনেকে হয়তো জানেন। 40 বিপদ কাটলো, ফেরাউনের কবল থেকে রক্ষা পাইলো, বেশি সময় লাগেনি, সব ভুলে গেল। 40 থেকে 50 বছর এই বনি ইসরায়েলে কিন্তু তাদের আর আস্তানা খুঁজে পায়নি। জি, ঘুরতে হয়েছে শুধু পতাকা বরাবর। তা আমার কাছে কেন জানি মনে হচ্ছে এরকমই বলতে যাচ্ছে কিনা আমরা, এটা আমাদের চিন্তা করা দরকার। এটা কিন্তু সত্য ঘটনা। এবং তাই এত অত্যাচার, এত আয়নাঘর, এত গুম, এত বিচার বহির্ভূত খুন, হত্যা, এর পরেও তারপরে হচ্ছে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি, এত লাশ, কিন্তু না, 1 বছরও হয়নি। আমরা একদম আগের টোনে কথা বলছি, এবং পুরোটাই মনে হচ্ছে যে কিছুই হয়নি। এটা মানে এটা ভাবতে অবাক লাগে, মানে কোনো একটা বায়বীয় কারণে হয়তো বা পরিবর্তন এসেছে। কেন এত ভুলে যাই? এটা ইতিহাস থেকে, এটা ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি, উই হ্যাভ টু সাফার, এবং এমন সাফার করতে হবে এখান থেকে আর বের হওয়ার কোনো অপশন থাকবে না। আরও কিছু বিষয় থাকে না স্যার, যে ওই সময়গুলোতে যাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছিলেন, এরা যারা মানে জ্ঞান ছিল, আহত অবস্থায় কাতরাচ্ছিল, কথা বলছিল, তাদের অনেকের সাথে তো কথাও হতো নিশ্চয়ই। এদের মধ্যে আপনি যেটা একটু আগেই তো বললেন যে কোনো আক্ষেপ দেখি নাই কারোর মধ্যে, যে ভুল ভালে একটা রাস্তায় বেরিয়েছিলাম, গুলি লেগে গেছে, কি হলো, এরকম আক্ষেপ তো দেখেন নাই কারোর মধ্যে। দু একজন কি এরকম কোনো গল্প করতো যে গল্পটা আসলে মনে পড়ে? ইন্টারেস্টিং। ফাহিম নামে যে ছেলেটা ছিল আমার আন্ডারভর্তি, তার গুলি লেগেছিল পেছনে, বুক দিয়ে গুলি লেগে স্পাইনাল কর্ড ইনজুরি করে চলে গেছে। তো গুলিটা বের করার পরেই মানে অবাক, আমি জানি না যে এই শক্তি, এই উৎসাহ, এই প্যারেন্টস কোথায় পেল। 14 বছরের একটা বাচ্চা, সে বললো স্যার দ্রুত অপারেশন করে দেন, আমাকে আবার যেতে হবে। তাহলে ফাহিম তুমি তো অসুস্থ। না স্যার, আমাকে দ্রুত, আমাকে এখন সেলে করে, আমি আবার যাবো, আমি আবার মাঠে যাব, আমি আবার পুলিশের গুলির সামনে কত গুলি করতে পারে আমি দেখবো। আমি অবাক হয়ে যাই। ছোট্ট 14 বছরের শিশুই বলা যায়, একটা বাচ্চা
দেখেন তার অনুভূতিটা, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকমই আমি দেখলাম যাদের অনুভূতিগুলো এরকমই ছিল, এবং এই বয়সটা ছিল একেবারেই স্কুল, মানে ব্যাপারটা এরকম হয়নি যে গুলি খেয়ে এসেছে, আহত অবস্থায় আছে, মানসিকভাবে খুব ডাউন, না না এরকম না, কোনোটাই হয়নি। এবং প্রত্যেকে প্রায় স্যার এক পা গেছে, স্যার আরেক পর্যন্ত আরেক পা যাবে, কিন্তু আমরা স্বাধীন করেই ছাড়বো, শেখ হাসিনাকে সরাই ছাড়বো, এই ফেসিস্টকে আমরা সরাই ছাড়বো। এই অনুভূতি, এই বিশ্বাস, এই সাহস আল্লাহ কোথা থেকে পাইল তারা? একই সঙ্গে ওই সময়গুলোতে তো এত বেশি ব্যস্ত ছিলেন যে ঘরের মানুষগুলোর সঙ্গে বা পরিবারের সঙ্গে ওইভাবে আমি আসলে সত্যি কথা, আমি খেতে পারতাম না, আমি ঘুমাতে পারতাম না। মানে কি তখন কাছে মনে হচ্ছে যে তখন আসলে ওই কমিউনিকেশনটা কিভাবে হতো, বা আপনার খুব কাছের মানুষগুলো আপনাকে কি বলতেন? ওই সময় যে ইনসিডেন্টটা হয়েছে, যে আমি মানে জাস্ট ফোনের অপেক্ষা, যে কোথায় ফোন দিচ্ছে আমাকে, যেতে হবে কিনা। মানে আমি এমন একটা অবস্থা ইমার্জেন্সি বলে রাখছি যে আমাকে যদি ফোন দেওয়া হয় আমি কিন্তু যেখানে যেতে হয়, আমি এবং যখনই যখন এবং আমি আমার ডিপার্টমেন্টে বলে রাখছি যে কোনো পেশেন্ট, গুলিবিদ্ধ কোনো পেশেন্ট যাতে বলা না হয় যে সিট খালি নেই, বেড ইজ নট অ্যাভেলেবেল, যে ভর্তি করানো যাবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের তখন ডিরেক্টর স্যার ছিলেন দিন মোহাম্মদ স্যার, স্যারও কিন্তু অনেকটাই খুব মানে অ্যাক্টিভলি কাজ করেছে। স্যার আমাকে বললো যে মাহফুজ কাজ করো, আমরা তো আমাদের তো রেস্টে সাধারণত যে কয়েকটা বেড সে কয়েকটা পেশেন্ট ভর্তি দিই, কিন্তু এই কয়েকদিন আমরা সেটা তার মধ্যে সীমাবদ্ধ ছিলাম না। আচ্ছা, আমাদের অর্ডার ছিল যে পেশেন্টই আসবে আগের ট্রিটমেন্ট একটা হোক, এবং যদি প্রয়োজন বোধে ফ্লোরে থাকতে ফ্লোরেই থাকবে। তো এইভাবে আমরা ট্রিটমেন্ট দিয়ে গেছি। খাওয়া দাওয়ার কথা তো ভুলেই যেতাম, বাসায় আমি তো যোগাযোগই করতে পারতাম না, ফ্যামিলির সাথে আমার যোগাযোগই হতো না, সত্যি কথা। এই কয়েকদিন শেষ পর্যন্ত কি, বা যখন কাজ করে যাচ্ছিলেন প্রথম দিকে হয়তো বা কিছু টেকনিক অবলম্বন করেছেন, ওই যে হিস্ট্রি চেঞ্জ করে দেওয়া বা নাম পরিবর্তন করে দেওয়া, যাতে করে ওই সময়ের হাসিনার প্রশাসন এসে না জানতে পারে, কারণ চিকিৎসা সেবাটা দেওয়াটাও ছিল আপনাদের জন্য ওই সময় অপরাধ, বিশাল অপরাধ তার কাছে, ফ্যাসিস্টের কাছে। তারপরেও তো মানে বিষয়টা তো আর একদম গোপন থাকেনি শেষ দিকে। তো এরকম কোনো ব্যাপার হয়েছে না যে ফোন এসছে, এগুলো করা যাবে না, অথবা কোনো টিম এসে আপনাকে বলে গেছে, থ্রেট দিয়ে গেছে? আমাকে ফোনে বলে নাই, বাট আমি ডিবির একটা টিম আসছিল, এসে আমাকে বলে গেল যে আপনি অতি উৎসাহী, বেশি চিকিৎসা দিতে মানে বেশি দিচ্ছেন, আপনি এখানে এই আপনার প্রাইভেট একটা হসপিটাল, যেটাতে আমি আপনাকে বললাম যে অরাইজ হসপিটাল, আপনি এখানে পেশেন্টও ভর্তি দিচ্ছেন। তো আমি ওনাদেরকে বললাম যে আহত যদি আপনি হন, তো আপনার একজন শত্রু হয়, আমাদের ডাক্তার, আমাদের সবারই চিকিৎসা দিতে হবে, তাহলে কি চিকিৎসাটুকু পাওয়ার অধিকার তারা রাখে না? তো শুনে অবাক হলাম যে একটা পেশেন্টের যা রক্ত ঝরছে, হয়তো আরেকটু দূরত্বে গেলেই, আরও একটু দূরে চলে গেলেই হয়তো সে মারাই যাবে সমস্ত রক্তক্ষরণ হয়ে, সেই পেশেন্টটাকে ট্রিটমেন্ট দিতে পারবো না? সেই রোগী যদি আপনার সন্তান হতো? তো আলহামদুলিল্লাহ বলার পরে বললো যে স্যার এটা উপর থেকে নির্দেশনা আছে, ভর্তি করানো যাবে না, এই কাজগুলো করবেন না, আমরা আমাদের হাত পা বাঁধা, আপনি এটা করবেন না, আপনার যেটা বলা হচ্ছে এত কথা শুনতে চাই না, এত কথা বলার দরকার নেই, আপনার ভর্তি দিবেন না, আপনার চিকিৎসা দিবেন না। তো এটা বারবার বলছিল, কিন্তু অনেকবার বলার পরে ওরা বললো যে স্যার একটু সাবধানতা অবলম্বন করেন, এটা খুবই রিস্কি, উপর থেকে বাধা নির্দেশনা আছে যাতে আপনারা এই হসপিটালগুলোতে ভর্তি না দেন, যেগুলো মারা যাবে, এগুলো পরে মারা যাবে, নির্দেশনা তো এরকমই আছে আমাদের। আচ্ছা, এই ধরনের প্রতিবন্ধকতা আসছে, আমি নিজেই এই প্রতিবন্ধকতার শিকার, এবং আমাকে স্পষ্ট একটা গ্রুপ বলে গেছে যে আপনি ভর্তি দিতে পারবেন না এখানে। অবাক, মানে এটা আসলে মানে স্বাধীন দেশে স্বাধীন মানুষ, দেশের নাগরিক, ছাত্র জনতা এদের চিকিৎসা পাবে না, ওরা মানে রাষ্ট্রীয়ভাবে গুলিবিদ্ধ হয়েছে, রক্তক্ষরণ হচ্ছে, তাদেরকে ভর্তি করানো যাবে না, চিকিৎসা দেওয়া যাবে না, এইভাবেই মানে একটা টিম এসে মানে আমাকে বাধাগ্রস্ত করছিল। তো আমি যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি বন্ধ রাখিনি, আমি ওদেরকে মানে যেভাবে হোক একটা ক্যারিসমেটিক ওয়েতে নাম চেঞ্জ করে, তারপরে হলো গুলিবিদ্ধ না লিখে রোটারি এক্সিডেন্ট লিখে ভর্তি দিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। আরেকটা বিষয় যে ওই সময় তো দায়িত্ব পালন করতে গিয়ে অনেক প্রশাসনের লোকজন বা বিভিন্ন বাহিনীর লোকজন এরাও ইনজিউর্ড হয়েছেন, তো তাদের কাউকে চিকিৎসা দিয়েছেন কিনা, বা দেওয়ার সময়ে মনোভাবটা কি ছিল, বা কারোর সাথে কথা হয়েছে কিনা? জি, এটা খুবই একটা সুন্দর কোশ্চেন। এটা তিনজন পুলিশ আমার আন্ডারে ভর্তি ছিল, তারা সবগুলো ওই যে বিশেষ করে ইট পাটকেল
ইট পাটকেল ছোড়ার কারণে হয়তো 2-1 জন আহত হয়েছে, জি। কারো মাথায় লাগছিল, খুব বেশি ডেঞ্জারাস ইনজুরি হয়ে আসছে এরকম আমি দেখি না। তো মাথায় আহত ছিল, আমার আন্ডারে ছিল না। আমরা এটাও আমাদের স্পষ্ট নির্দেশনা ছিল জি। যে সে যাই হোক, সে যেই হোক, তার চিকিৎসা আমরা দেব। সে পুলিশ হোক অথবা রাষ্ট্রীয় কোনো বাহিনী হোক, তাদের ক্ষেত্রে আমরা কোনো ধরনের মানসিকতার কোনো পরিবর্তন অথবা চিকিৎসার ক্ষেত্রে তাদের যে সুযোগ সুবিধার একটু কমতি না, এরকম কিছু হয়নি। আমরা যে ডক্টর হিসেবে সবাইকে সমানভাবে মানে গুরুত্ব দিয়েছি এবং চিকিৎসা দিয়েছি। স্যার, একদম শেষটায় আছি, আপনার আরও 2-1টা কথা যদি একটু বাকি থাকে, বলবার ইচ্ছা থাকে, আপনি চাইলে বলতে পারেন। শেষে শুধু আমি এটাই বলবো যে আপনারা জুলাইকে মনে রাখবেন। জুলাই আপনাদেরকে মুক্তি দিয়েছে, জুলাই আপনাদের সার্বভৌমত্ব রক্ষা করেছে। এই জুলাইকে যদি ভুলে যান, আপনাদের সার্বভৌমত্ব থাকবে না, আপনাদের অস্তিত্ব থাকবে না। এটাই আমার সবার কাছে, দেশের কাছে, সব ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে, যে যাই রাজনীতি করুন, জুলাইকে ভুলবেন না, জুলাইকে ধারণ করুন, দেশকে রক্ষা করুন, সার্বভৌমত্বকে রক্ষা করুন। অনেক অনেক ধন্যবাদ স্যার। দর্শক, এতক্ষণ আমরা আমাদের আজকের এই পর্বের লাল জুলাইয়ের গল্প শুনছিলাম এবং হৃদয় বিদারক সেই সময়গুলোর গল্প শুনছিলাম, বাস্তব চিত্রগুলো শুনছিলাম, একজন চিকিৎসকের মুখ থেকেই তার বাস্তব অভিজ্ঞতা শুনছিলাম। কারণ আহত হয়ে বা রক্তাক্ত অবস্থায় বা জীবনের শেষ নিঃশ্বাসের আগ মুহূর্তে যে মানুষগুলোর কাছে গেছেন একটু সেবা পাওয়ার জন্যে, আল্লাহর ওসিলায় বা তাদের সেবায় যদি বেঁচে ওঠেন সেই আশায়, তারা হচ্ছেন চিকিৎসক। যুদ্ধক্ষেত্র বলেন, বৈপ্লবিক প্রেক্ষাপট বলেন, চিকিৎসক আহত, এই দুটো খুব কাছাকাছি অবস্থান। বিপ্লবের একদম মূল ঝান্ডাবাহী ওনারাই। আজকে এমন একজন ব্যক্তিত্বের সঙ্গেই কথা বললাম। অনেকগুলো কথা উনি বললেন, জুলাইকে না ভুলতে বললেন। আমি শুধু এইটুকু মনে করিয়ে দিয়ে আজকের পর্বটা শেষ করে দিতে চাই, যে আহত রক্তাক্ত শহীদদের গল্প আমরা শুনলাম না, স্যারের কাছে এসেছেন, এদের ওই রক্তাক্ত দেহ, এদের ওই আত্মহুতি, এসবের কারণেই কারামুক্তি হয়েছে অনেকের। এসবের কারণেই কোনো এক নেতৃত্ব তার মাকে ফিরে পেয়েছেন। এসবের কারণেই গুম বা আয়নাঘর থেকে ফিরে এসেছে অনেকেই। এসবের কারণেই এখন আপনি, আমি, আমরা অনেকেই যাচ্ছে তাই বলতে পারছি। জুলাইয়ের প্রাপ্তি অনেক। যারা জুলাইয়ের প্রাপ্তি খুঁজে পান না, একটু মনে করিয়ে দিলাম আমি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।